যশোর কারাফটকে ছাত্রলীগ নেতা সাদ্দামের সন্তান আর স্ত্রীর মরদেহ দেখার ঘটনা দেশজুড়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। মানবিক এই ঘটনায় কেউ সাদ্দামের পক্ষে বলেছেন, কেউ বা আবার বিপক্ষে। এবার এ বিষয়ে মুখ খুললেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। 24 জানুয়ারি শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই আন্দোলনের এই নেত্রী। পোস্টে সামান্তা শারমিন লিখেছেন, ছাত্রলীগের কারাবন্দী নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনাটি নিঃসন্দেহে মর্মান্তিক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় মানুষের প্রতিক্রিয়া, নিন্দা, ক্ষোভ ও বেদনা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের প্রতিবাদ সিলেক্টিভ নয়, বরং সার্বজনীন। এটা সত্য যে বিগত আওয়ামী লীগ শাসন আমলে এর চেয়েও ভয়াবহ ও নির্মম ঘটনার নজির রয়েছে। সেগুলোর ব্যাপারে আজ অবধি সংশ্লিষ্টদের কোনো প্রকাশ্য অনুতাপ আমরা দেখিনি। ফলে বিষয়টি এমন নয় যে সাদ্দামের নিহত স্ত্রী ও সন্তানের প্রতি হঠাৎ করে তাদের অতিরিক্ত দরদ তৈরি হয়েছে, বরং এই ঘটনায় তৈরি হওয়া জন আবেগকে কাজে লাগিয়ে একটি পক্ষ কেবল রাজনৈতিক ফয়দা হাসিলের চেষ্টা করছে। অন্যদিকে আরেকটি পক্ষ এই ঘটনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও প্রতিবাদকে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতি দরদ হিসেবে ফ্রেমিং করে রাষ্ট্রকে তার কাঠামোগত অমানবিকতার দায় থেকে অব্যাহতি দিতে চাইছে। দুঃখজনক হলো এই দুই পক্ষের কেউই বিদ্যমান আইন কাঠামো সংস্কার করে মা ও শিশুদের অধিকার নিশ্চিত করার প্রশ্নটিকে গুরুত্ব দিচ্ছে না, বরং সবাই স্থূল রাজনীতিতেই ব্যস্ত। বাংলাদেশের বিচারিক ব্যবস্থার অসঙ্গতি তুলে ধরে এই নেত্রী লিখেছেন, প্রকৃতপক্ষে গ্রেফতারকৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনাটি আমাদের বিচারিক ব্যবস্থার একটি গভীর শূন্যতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এটি নিছক আত্মহত্যা নাকি কাঠামোগত বা পরিকল্পিত হত্যাকাণ্ড তা তদন্ত সাপেক্ষ। তবে একটি নির্মম সত্য অস্বীকার করা যায় না, রাষ্ট্রের একটি আইনি সিদ্ধান্ত একটি নির্ভরশীল পরিবারকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ঠেলে দিয়েছিল। বাংলাদেশের বিবাহ আইন অনুযায়ী স্ত্রী ও সন্তানের ভরণপোষণের দায়িত্ব স্বামীর। বাস্তবে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় অধিকাংশ নারী ও শিশু পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির উপর অর্থনৈতিক ও সামাজিকভাবে নির্ভরশীল। এই প্রেক্ষাপটে কোনো বিকল্প সুরক্ষা ব্যবস্থা ছাড়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হঠাৎ গ্রেফতার করার অর্থ হল সেই পরিবারের আয়ের পথ বন্ধ করে দেওয়া এবং তাদের অস্তিত্বকে সংকটে ফেলে দেওয়া। গর্ভবতী নারীদের ক্ষেত্রে মানসিক বিপর্যয়ের ঝুঁকি এসব পরিস্থিতিতে আরও তীব্র আকার ধারণ করে। এখানে মূল প্রশ্নটি হল, অপরাধীর শাস্তির পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে যদি নির্দোষ স্ত্রী ও অনাগত সন্তানের জীবন বিপন্ন হয়, তবে সেই বিচার প্রক্রিয়া কি ন্যায়ের সীমা অতিক্রম করে না? গ্রেফতারের পর জামিন বা প্যারোলে মুক্তিকে একমাত্র সমাধান ভাবাও বাস্তবসম্মত নয়। একজন গর্ভবতী নারী বা নবজাতক মায়ের পক্ষে বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে স্বামীর জামিনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরা, বিভিন্ন জায়গায় অর্থ জোগাড় করা কিংবা হয়রানি সহ্য করা এই দুর্ভোগ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বাংলাদেশের জটিল পারিবারিক ও সামাজিক কাঠামো অনেক সময় নারীদের জীবনকে এই অবস্থায় আরও বিপর্যস্ত করে দেয়। কয়েকটি বিষয় উল্লেখ করে সামান্তা লিখেছেন, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই কিছু ন্যূনতম সংস্কারের দাবিতে সোচ্চার হতে হবে। বিশেষ করে গ্রেফতারের আগে অভিযুক্ত ব্যক্তির পরিবারের নির্ভরশীল সদস্যদের, বিশেষ করে গর্ভবতী নারী ও শিশু ঝুঁকি মূল্যায়ন বাধ্যতামূলক করা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গ্রেফতার হলে রাষ্ট্রের পক্ষ থেকে সেই পরিবারের জন্য জরুরি সুরক্ষা, ভরণপোষণ সহায়তা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা। শুধু শাস্তিমুখিতা নয়, মানবিকতা ও সংশোধনের সমন্বয়ে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো। একটি শক্তিশালী রাষ্ট্র কেবল অপরাধীদের শাস্তি নিশ্চিত করেই দায়িত্ব শেষ করে না, বরং সেই প্রক্রিয়ায় কোনো নির্দোষ নারী বা শিশু যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই নিশ্চয়তাও দেয়। আজ যদি এই কাঠামোগত সংস্কার নিয়ে কথা না বলি, তাহলে আগামীকাল হয়তো আরেকটি পরিবার ঠিক এভাবেই নীরবে নিঃশেষ হয়ে যাবে।